রিত মায়ার প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ২। আমার জীবনে হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল ২০১৭-তে। সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়তাম, দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বরের ১ তারিখ আমার ফাইনাল পরীক্ষা ছিল, আর নভেম্বরের ২ তারিখে ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র ১ মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন, ফাইনাল পরীক্ষার মধ্যে জটিল বিষয়টার মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য। হয়েছিল তাই। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল ২০১৭-তে, আমার ১৬তম জন্মদিনে। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে ওঠে তীব্র ভয়ে। উফ, কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই, জানা নেই, তারপরও হুট করে লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুর টাইপ বুড়োর লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। স্বাভাবিকভাবে আমি তাদের বুঝতে পারতাম আসলে আমরা সত্যি বিপদে পড়ে ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছু হলো না। উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে, যার নামটা পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে, তার সাথেই আমার বদনাম রটিয়ে সোজা বিয়ে। উফ, সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউরে ওঠে। আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্তে দ্বিতীয়টা পাইনি। পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো খালাতো ভাই বোনরা ছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল, লোকটাকে আমি রাতের আধারে রাস্তার ল্যাম্পপোস্টে হলুদ আলোয় দেখেছিলাম সে রাতে। তারপর তাদের সাহায্যকারীর বাসায়, মানে আমাদের সেই বাসায় বিয়ে দেওয়া হয়, সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না সে রাতে, বেশ ঝড়ঝাপটায় তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকট ছিল। সেজন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট্ট একটা মোমবাতি অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি দামকি আর অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন সবকিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যা তা বলার বাইরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে করতে পারিনি। মানে সোজা কথা ভুলে গেছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারা ভুলে গেছি তাকে মনে রাখতে চাই না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চাইছিলাম। এজন্য সেদিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণে রাখতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমার ছোট্ট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোর মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্কে, শুধু দোআঁশা একটা মুখ ছাড়া। তবে লোকটার বডি ফিটনেস আর হাইটটা শুধু চোখে ভাসে, ওই একটু আর কি। ফিরতে তো লোকটার নামটাও জানি না, সেই স্মরণ রাখবো বা খুঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার! হঠাৎ হওয়া স্বামী ঘুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। ২০১৭ সালে হওয়া ওই ঘটনার পর বিগত ১ বছর ৫ মাস পর আবারও আমার জীবনে এক নতুন মন নেই। নবম শ্রেণী পাস করলাম, দশম শ্রেণীর এইচএসসি পরীক্ষা দিলাম। রেজাল্ট বের হলো, মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে পাস করলাম। ২০১৯-এর দিকে কলেজে উঠবো। যথারীতি আমার কলেজে ভর্তি হওয়ার চিন্তাটা আমার বাপ ভাইয়ের উপর ছিল বরাবরের মতোই। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তার যেখানে বলবে সেখানেই ভর্তি হবে। আমাকে তাদের এক কথা, তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামায়নি। আমার সাথে অবশ্য এক দলে জুইও আছে। ওকেও আমার ছোট চাচা আমার সাথেই ভর্তি করাবে। যেহেতু আমরা দুজন জন্মের পর থেকেই একসঙ্গে হেলে দুলে বড় হয়েছি, পড়াশোনাও একত্র করেছি, সেহেতু আমাদের আলাদা করা কারো চিন্তাতে আপাতত ছিল না। তাই সহপাঠী হিসেবে জুইকে পাবো এটাও নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বুঝ পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশে হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়া ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময় যখন আমরা হোস্টেলে সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকেই হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা রইল। হলোও তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জের চট্টগ্রাম শহরে। আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার্স করছিল। সেই বছরই তার লাস্ট ইয়ার পরীক্ষা ছিল মাস্টার্সে।
ভাইয়ার ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়ার পড়াশোনার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানু বাড়ি আর আম্মুর নিজ বাড়ি, সেই হিসেবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকতো চট্টগ্রামে। কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়ে ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছে ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরা ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার মতো এত নারাজগিটা চোখে দেখিনি কেউ, কানেও তুলেনি। ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমার। আমার আজও মনে আছে সেদিনকার কথা। আম্মুর আঁচল ধরে কি কান্না টাইনা করেছিলাম, উফ! কাঁদতে কাঁদতে গোটায় একদিন খাওয়া দাওয়া বন্ধ করেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিদ্রুপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়ে এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন জোর করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করলো। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বুর শক্ত মন নরম হলো না। আর না, আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়া আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজ দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিটের মতো। তাই রোজগারের মতো ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজে ভার্সিটিতে যেত। আরিফ ভাইয়া নিজে পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করাতো টিচার হিসাবে। আর আমরা কলেজ শেষ করে বিকালের দিকে আবার আরিফ ভাইয়ার কোচিং সেন্টারেও যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে। আমি আর জয় দুজনে ছিলাম মানবিকের স্টুডেন্ট। মূলত আমার ছোট থেকে রাজনীতি বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিদায় সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি। সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনীতিক বুদ্ধিগুলো আমার হেব্বি লাগতো বলে বাসায় কাউকে না জানিয়ে নিজে নিজে এই মানবিক বিভাগে ঢুকেছিলাম নবম শ্রেণীতে। জয় অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ হয়। কিন্তু কে জানতো আমার এই অত্যাধিক পরিমাণে রাজনৈতিক পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। হা হা হা, আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরই ভারী পড়ে গেল। এজন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ের ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগে না, সেটা আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবারই কথা, মূলত আমি সবসময় ক্লাসমেট আর কাজিনদের জোর গলায় বলে বেড়াতাম আমার রাজনীতি পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলো পছন্দ। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছা মাঝে মধ্যেই প্রকাশ করতাম বোকার মতো। আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনতো মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগেই মায়েশা বলতো, শুন মায়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর বুট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তোর। আমাদের ডিমান্ড কিন্তু তেমন কিছু বেশি না, শুধু প্রত্যেকে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়া দিবি, ব্যাস এইটুকুই। শুন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নেব 6 বান্ধবী, বেসরকারি বা বেকার পোলাপানের সাথে করে। কারণ অসহায় পোলাপানদের তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়াগর লগে প্রেম করার। সে আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে। আর জামাইয়ের বেলা কিন্তু নো কম্প্রোমাইজ, জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডারই লাগবে বলে দিলাম, নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল। আমাদের বান্ধবীদের কথা তদারকি দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলতো, দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর। ওইটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানে আমাদের দেশে ঘোর বিপদ ডেকে আনা। রিক্তা যে বোকা গিলু, দেখা যাবে ওর সামনে গিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা বিপদে ফেলা যাবে না, তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাই দোয়া করে দে, শক্তপোক্ত, কালো, বেটে, অসুন্দর, বুড়িওলা, যেমনই হোক, ব্যাস মন্ত্রী হলেই হবে। কিরে, তোর চলবে না? মাইশার কথায় পাশ থেকে ফোরন কাটলো সুমি। অতি উৎসাহে বলল, হ মাইশা ঠিক কইছে, রিক্তাকে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদে ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়া লাগতো না। মন খারাপ করিস না দোস্ত, যা, আমরা তোরে মাইশার কথায় মন্ত্রীর জামাইয়ের জন্য দোয়া করে দেবো নে। হ্যাঁ, তোর মন্ত্রী মশাই অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু তাতে অবশ্য রক্তটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমনই 2-4টে থাপ্পড় মারে ভালোবাসে। বেশ কৌতুক করে আমার 6 বান্ধবীরা আকাশমুখী দুহাত তুলে মোনাজাত করতো আমার জন্য। ভীষণ রকমের খেপাতো আমায়। মাঝে মধ্যে বোকার মতো চেয়ে যেতাম। আমি ওদের উল্টাপাল্টা দোয়া আবার মাঝে মধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে ডাকতো সবাই। এই একটা কথায় কখনো আমি চেতে যেতাম না, বরং ভালো লাগতো।
পছন্দের রাজনীতি বলে কথা, নেতা জামাই পাইলে সমস্যা কি, বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতাম, তেমনি ভয়ে ভয়ে থাকতাম এই ভেবে যে আমার দেখা জীবনে একটাও ইয়াং নেতা ছিল না। সবগুলো নেতা ছিল কেমন বুড়ো, মোটা তাজা আর কালো ভুঁড়িওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পাই, তো বুড়ো জামাই কি শুধু আমার ধরে ধরে মারবে নাকি? আমার অত সব চিন্তার মধ্যে জল ঢেলে দিয়ে ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই আজ বছর দেড়েক হলো আমি কাউকে বলি না আমার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলেও চুপ চুপ থাকতাম। বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারলো না। পারবে কিভাবে? আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনা খুলে বলিনি। এই বয়সে বিয়ের মতো এত একটা বড় জটিল ঘটনা শুনলে সবাই আমাকেই দোষ দেবে। এছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে, তখন আমি কি বলবো তাদের? আমার কাছে তো উত্তর নেই। তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। ওনার কাছে এই খবর যাওয়া মানেই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া। আব্বুর ভয়ে আজ পর্যন্ত আমি জুয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি। ভবিষ্যতে কখনো করবো বলে মনে হয় না, কারণ আমার সে সৎসাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল আর কাকেই বা সে রাতে আমি বিয়ে করেছিলাম। আব্বুর ওই বসে আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি লোকটার নাম পর্যন্ত বলতে পারবো না। এজন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে। এছাড়া আমি বিগত 1.5 বছরে দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ের শব্দটা আমার মাথায় আসলে প্রথম প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে। স্বামী শব্দ নিয়ে নাম, দাম, ঠিকানা, পরিচয় সহ কিছুই জানি না তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল, দীর্ঘ সময়ের দূরত্বে তা আদো আদো চেহারাটা বলে যাচ্ছে দিন বা দিন। আমার কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃঢ়ভাবে। নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা ইহকালে পাবো না বলে এটাও জানি। তারপরও লোকটার আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ। দীর্ঘ মনস্তান্ত্রিক বিষয় ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার জীবনে ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম। বিছানায় পা দোলাতে দোলাতে বুক ভারী নিঃশ্বাস ফেলে গাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে। মেয়েটা সে কখন থেকে সেজে যাচ্ছে, থামাথামি নাই। 1 ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেছে সাজতে। তার উপর সাজ কমপ্লিট হলো কিনা মেয়েটাই জানে। এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচলে আসলো আমার জুয়ের এত দেরিতে। আজ আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। আমাদের ক্লাস অবশ্য আরও মাসখানেক আগে শুরু হয়েছিল, কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে আমাদের কলেজে ফাউন্ডেশনের জন্য স্যারদের নাকি এই অনুষ্ঠানটার পিছাতে হয়েছে। এটা আমাদের সিনিয়রদের বলা কথা। ভাই প্রতিষ্ঠানে ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য 1 মাস কেন, চাইলে 5 মাসও পিছাতেও কারো সমস্যা হবে না। যাই হোক, সেসব কথা। কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসলো কে গেল সেটা আমাদের দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুইকে নিয়ে। মেয়েটা কখনো বিরতিবিহীন সেজে যাচ্ছে, সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতে হবে? আজব। এবার আমি বেশ রেগে রাগী গলায় বললাম জুইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতে হবে? লাইন মারতে যাবি কলেজে? আরে পায়ের কাছে বিচার দিব তোর নামে, দেখিস। আমার চেতে যাওয়া তাড়াহুড়ো করে জুই আয়নার সামনে ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে লাগলো। শুধু শুধু রাগেশ কেন ঋতু? এই তো শেষ আমার, আর অল্প। জুই এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। সত্যিই আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাবো ভাইদের সাথে? আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়ে মেকআপের জিনিসপত্র গুছাতে গুছাতে ব্যস্ত ভঙ্গিতে জুই বলল, সরি বোন, এই তো আমার শেষ। চল চল দ্রুত, আমার দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেল, সিনিয়রদের প্যারায় পড়ে যাব আবার। চল চল। জুয়ের হঠাৎ এত তাড়াহুড়ো, গাঢ় দৃষ্টিতে তাকিয়ে টুরুল ডালাম। মেয়েটা সত্যিই পাগল। এখন তো নিজেই দেরি করবে, তার উপর সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ ভাইয়ের সাথে বাইকেও চললাম না আমরা কেউ। যেহেতু শাড়ি পরেছি তাই রিক্সায় ধরে সোজা কলেজ গেটে নামতেই চোখে লাগলো কলেজের বাড়ি প্যান্ডেলের সাজসজ্জা, সেই সাথে কলেজের ছাত্রছাত্রীর বাড়ি বাড়ি পোশাক। এই যেন লাল সবুজের পতাকা হয়ে আছে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে আমরাও বাদ যাইনি। জুই আর আমি দুজনেই সবুজ রঙের শাড়ি পরেছি। পার্থক্য শুধু একটাই, আমাদের শাড়িটা জামদানি। বেশ, ছোট ছোট পা ফেলে কলেজ গেট ধরে ভিতরে ঢুকে বুঝলাম আমার মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি। আমাদের এর আগেও আসা উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পিছন পিছন বিশেষ অতিথি আর প্রধান অতিথি গাড়ি ঢুকলো গেট তেরে। তার মানে এই কলেজে এআইডি ভিআইপি, সেই সাথে কলেজ ওনার, ছাত্রী জনসভা। আমরা গিয়ে বরাবরই পিছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছি
তাই আপাতত আমাদের জায়গাটা পেছনের সারিতেই হলো। আমার হাতে ফোন নেই, জুয়ের হাতে আরিফ ভাইয়ের একটা ফোন আছে, সেটা দিয়ে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তির জেরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম গোল গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টিতে বিড়ল অতিথিদের জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভিতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইয়ার আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুল তোড়া নিয়ে। দূর থেকে অল্প অল্প চোখে লাগলো আমার। তিনটা গাড়ি থেকে তিনজন মানুষকে বের হতে দেখলাম, ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা ও বয়স্ক টাইপের লোক, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর ওনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 অব্দি হবে। ওনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে, তবে তৃতীয় জনকে চোখে লাগার মতো ছিল। দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারলাম যে গুঞ্জন ধরে শুনেছিলাম কলেজে সিনিয়র আর আমরা ক্লাসমেট মেয়েদের মাঝে হতে পারে স্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষ নিয়ে মেয়েরা সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম, কিন্তু বিবাহিত মহিলাদের ওর পুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিয়ে পাপ হবে নিশ্চিত। তাই ঘুমুট নিঃশ্বাসে সব সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটার থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক তিনজনকে প্রিন্সিপাল স্যারের রুমে স্যার সহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষের দিকে। পিছন পিছন সিনিয়র ভাইয়াও আছেন। আমরা এবার গাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ ওনারা সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজের আসনে। আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়া কত ছোটাছুটি কষ্টে অনুষ্ঠানটা সামলানোতে গিয়ে এই গরমে এক এক করে ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবিতে ঘেমে পিঠদয়ে লেপটে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্য অল্প অল্প কৌতূহল ছিল আমার, কিন্তু আমার মনোযোগ সব নষ্ট করে হঠাৎ পেটে গুতা খাওয়াই। বিরক্ত নিয়ে চাইলাম পাশে। তুই ঠুট উল্টিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু আমি ওয়াশরুমে যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতে ম্যাডামের ওয়াশরুম তাড়া পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করছিল, তখন ওয়াশরুমে যায়নি কেন? মেজাজ খারাপে চাপার আগে দাঁত পিষে বললাম, তুই কি আজকে শপথ করছস আমারে শান্তি দিবি না? এমনই তোর জন্য লেট হলো, এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমে কাজ লেগে গেল। কিন্তু প্লিজ চল না, আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম শ্বাস শেষ করে একবারে যাব, কিন্তু তাড়াহুড়া এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করছিস। তখন যখন ওয়াশরুম কাজ চেপে সাজুগুজুর কাজ চালিয়ে যেতে পারিস, তাহলে এখনো করে চেপে যা। মুচড়ামুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতে তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলো এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলে সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু চল না প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে প্লিজ। অল্প ঠুট কামড়িয়ে ওর মতিগতি বোঝার চেষ্টা করলাম। জুয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মেয়েটা আসলে আমাকে আজকে শান্তি দিবে না। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি, হাতে জুয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমার একটা ছোট্ট ব্যাগ ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলালাম। না, আপাতত এই দিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠে স্টেজের দিকটায় আছে। ওয়াশরুমের বাইরে করিডোরের এক পাশে দেয়ালের থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গুছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাক লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প ল্যাপটানো কাজলটাও মুছে নিলেও তখনও কানে বাজলো কারো উগ্রতার গমগমে ডাক, এই মেয়ে, এই মেয়ে এদিকে শোনো। সহজ সরলভাবেই ঘাড় পাকিয়ে পাশে তাকালাম। চোখে লাগলো আমাদের পরিণীতি ম্যাডামকে। তিনি হাফ স্কিলের লাল সবুজ সংমিশ্রণের শাড়ি পরিহিত, বয়স 35। শ্যামবর্ণের গায়ের রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকে অনুসরণ করে ডাকছিল। অল্প চকিতে হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে। আমাকে দেখে ম্যাম তাড়াহুড়োই প্রশ্ন বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়োর কথা বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন, হয়তো তাই মিনমিন স্বরে ম্যামকে শুধিয়ে বললাম, ম্যাম আমি মানবিক ডিপার্টমেন্টের নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ব্যস্ততায় ম্যাম ফের বলল, ও তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শোনো, আমার হাতে এই ফাইলগুলো ফাউন্ডার স্যারের রুমে দিয়ে যাও, শুধু প্রিন্সিপাল স্যারকে দিবে, বলবে সুতলারা ম্যাডাম দিয়েছে, কেমন? যাও। এতক্ষণ না চমকালেও এবার বেশ বড়সড় চমকালাম ম্যামের কথায়। ফাউন্ডার স্যার রুমে যাবো মানে?
সেখানে তো এই মুহূর্তে সবার বসে আছে। আমি যাওয়া মানে নিঘাত ভয়। এত বড় বড় মানুষের মাঝে আমি ছোট্ট মানুষে কেন যাব? উফ, আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে, ডিপ ডিপ করছে। এই কাঁপাকাঁপি রূপ নিয়ে সেখানে যাব কিভাবে? কোনো কারণে যদি কাঁপতে কাঁপতে জ্ঞান হারাই সবার সামনে, তো ছি, কি লজ্জাজনক ব্যাপার। অজস্র ভয় থাকার পরেও ম্যাডামের মুখের উপর না বলার সাহস হলো না আমার। এছাড়া ম্যাম যদি আমাকে বেয়াদব বলে দমক লাগায়, সেই ভয়ে ম্যাডামের হাত থেকে কাগজপত্রগুলো আমার হাতে তুলে নিলাম। ম্যাডাম তাড়াহুড়োয় আমার হাত খালি করে ব্যাগ আর ফোনটা নিয়ে নিজের কাছে রাখতে রাখতে বলল, ফাইলগুলো প্রিন্সিপাল স্যারকে দিয়ে তারপর ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর ফোনটা সংগ্রহ করে নেওয়ার জন্য। অসহায়ের মতো আমি মাথা নাড়াতেই ম্যাম দ্রুত পদে চলে গেল অফিস রুম থেকে। অসহায় আমি ঠোঁট উল্টিয়ে এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালাম। মেয়েটা সত্যি আজকে আমাকে শান্তি দিবে না। এখনো ওয়াশরুমে বসে আছে। প্রচণ্ড অস্বস্তির সঙ্গে ফাউন্ডার স্যারের দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতে করতে চোখ পড়ল বেশ কয়েকজন মানুষকে। বিশেষ করে অতিথি সবাই এখানে সবাই বসা, তার মানে তারা এখনো স্টেজে ওঠেনি। আমি এই প্রথম কলেজে ফাউন্ডার সরাসরি দেখলাম। দেখতে সবাই মাশাল্লাহ, তিনজনই সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত। ওনাদের সবাইকে দেখলে সর্বপ্রথম আমার মাথায় যেটা আসে সেটা হলো, ওনারা সবাই কি নেতার বংশধর নাকি? কি চাই? ভরাট গলায় প্রিন্সিপাল স্যারের হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি। প্রচণ্ড অস্বস্তিতে সিটিয়ে ধীর গলায় বললাম, স্যার, আমাকে সুলতানা ম্যাম পাঠিয়েছেন এই ফাইলগুলো আপনাকে দিতে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পিছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরলভাবে পিছনে ফিরেছিলাম আমি। সাহস নিয়ে ফাইলগুলো এগিয়ে দিয়েছিলাম লোকটাকে। কিন্তু ইয়াং যুবকের অল্প পরিচিত মুখটা দেখে মুহূর্তে ঠাই জায়গায় থম মেরে দাঁড়িয়ে পড়লাম। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ রয়ে গেল, এমনটা মনে হলো। সেই বিদ্যুতের তেজে তৎক্ষণাৎ আমার হাত দুটো কেঁপে উঠল তুমুল গতিতে। এই লোকটা, এই লোকটাকে আমি কোথায় দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় কোথায় সে কি আমার পরিচিত কেউ? কই, আমার তো মনে পড়ছে না। আমার ধ্যানরতের মাঝে লোকটা আমার থেকে কাগজগুলো নিজের হাতে তুলে নিল সহজভাবেই। আমি যে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেদিকে উনি এক পলক চোখ উঠিয়ে তাকালো না পর্যন্ত। আমাকে সম্পূর্ণ অনাগ্রহ করে হালকা কপাল কুঁচকে কাগজগুলো একের পর এক চেক করতে লাগলো আর গম্ভীর গলায় বলল, কাগজে সমস্যা আছে। নেম প্লেজের জায়গাগুলোতে ভুল, আপুর নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে সেখানে। এগুলো সংশোধন করতে দ্রুত পাঠান। বাক্যগুলো শেষ করতে করতে হাত বাড়িয়ে কাগজগুলো পুনরায় আমার হাতে তুলে দিতে দিতে চোখ উঠিয়ে তাকালো প্রিন্সিপাল স্যারের দিকে। তখনও লোকটা আমাকে দেখলো না, হয়তো দেখার প্রয়োজন মনে করছে না তাই। কিন্তু আমি হ্যাবলার মতো দাঁড়িয়েছিলাম লোকটার দিকে তাকিয়ে থেকে। আসলে মনে করার চেষ্টা করছিলাম এই লোকটাকে আমি কোথায় দেখেছি এর আগে। তখন প্রিন্সিপাল স্যার পুনরায় আমাকে ডেকে ধ্যানচ্যুত করে বলল, এই মেয়ে শোনো। অস্বস্তিতে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডার্সদের সামনে, তাই সহজভাবে আমার নাম জিজ্ঞেস করে বললেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্বস্তিতে মিনমিন স্বরে বললাম, রিক্তা। স্যার শুনছেন না মনে হয়, পুনরায় আবার বললেন, কি নাম? হাসফাস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ও আচ্ছা, শোনো মায়া, এই ফাইলগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠানোর। এখানে পুনরায় যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে, যে তখনও আমাকে দেখলো না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডের অপমান বোধ করলাম মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার মতো তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এজন্য বারবার তাকাতে হবে। আজব। মায়া, তোমার বাসা কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামের মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধা বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়বিক অদুলে হাসি মুখ ওনার। বয়স 80-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট অ্যান্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনি জোয়ান থাকবেই, তাই না? এছাড়া বড় লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকারের মতো? তবে এই বয়স্ক লোকটার মুখে আদলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। যেটা পড়ল সেটা হলো স্বচ্ছতা আর শ্রদ্ধার হাসি মুখ। সেই হাসিতে আমিও অস্তিত্বে হাসফাস করে মাথা খাত করে সম্মতি দিলাম, বুঝালাম, হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি, ব্রাহ্মণবাড়িয়ার। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। তা মায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে, বুঝেছ? এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছো, ওর কিন্তু মারামারিতে বেশ পটুক মানুষ, মুখ থেকে হাত চলে বেশি ওর। তুমি ওকে হারাতে পারলে বুঝবো।
না তুমি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে? কি পারবে? লোকটার মজা কথায় প্রিন্সিপাল স্যার সহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্বস্তিতে হাসপাস করে মাথা নত করে মস্তিষ্কে আর চোখে ওনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। ঝুঁকে ধরা লজ্জা আর অস্বস্তি নেই কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম, যার অর্থ আমি পারবো হারাতে। সম্মতি দিতেই আরো লজ্জায় পড়ে গেলাম বৃদ্ধা লোকটির কথায়। সাবাস, এই না হলে ব্রাহ্মণবাড়িয়া মেয়ে। তুমি অবশ্যই তুমি অবশ্য বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর গলায় লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পিছনে। লোকটা যে আমার উদ্দেশ্য করে কথা বললো সেটা বেশ বুঝতে পারলাম। কিন্তু কেন? আমি কি ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? ওনার দাদা জানতো আমাকে দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিত, বিহেভ ইউরসেলফ। এতক্ষণে বুঝলাম লোকটার নাম রিত, আর বয়স্ক লোকটা ওনার দাদাভাই। না, নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিত নামক লোকটাকে শাসাতে চাইলো। কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হলো। রিত নামক লোকটা ওনার দাদাভাইয়ের কথা আবার উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল, আই সে গেট আউট। আর দাঁড়ালাম না, অপমানের বিনীত সহিত চলো চলো প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অব্দি গিয়ে হঠাৎ কি মনে করে পিছনে ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনার। উনি তখন আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ওনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের গুড় ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না। তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডার স্যার কক্ষ থেকে বের হতেই হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জায় পেয়েছিলাম এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেদিন। সেই লজ্জা ছুটে বেশ করে কাঁদতে ইচ্ছে করছিল আমার। তারপরও নিজেকে সংযত করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো, নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানে লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে। চলবে।